গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছে আমি রাজ। পড়ছি হুমায়ুন আহমেদের একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী শূন্য। পড়ছি এর প্রথম পর্ব। সকাল থেকেই তার চোখ দিয়ে পানি পড়ছে। শুরুতে ব্যাপারটা তিনি বুঝতে পারেননি। স্কুলে রওনা হবার আগে আয়নায় চুল আঁচড়াতে গিয়ে মনে হলো বাঁ চোখের কোণাটা ভেজা ভেজা। চোখ দিয়ে পানি পড়ছে। আয়নায় ভালো করে তাকিয়ে দেখেন শুধু বাঁ চোখ না, দু চোখ দিয়ে পানি পড়ছে, অথচ চোখে কোনো জ্বালা যন্ত্রণা নেই। রহস্যটা কি? বয়সকালে শরীরবৃত্তির নিয়মকানুন কি অন্যরকম হয়ে যায়? খানিকটা বিস্ময় ও খানিকটা বিরক্তি নিয়ে তিনি স্কুলে গেলেন। প্রথম পিরিয়ডে বীজগণিত, ক্লাস 9, সেকশন বি। ফার্স্ট পিরিয়ডে রোল কল করতে হয়। শুধু শুধু সময় নষ্ট। 54 জন ছেলে, প্রতি ছেলের পেছনে 4 সেকেন্ড করে ধরলে 216 সেকেন্ড, অর্থাৎ 3.6 মিনিট। 50 মিনিটের ক্লাসের 18 ভাগের 1 ভাগ সময় চলে গেল। সময়ের কি নিদারুণ অপচয়, কোনো মানে হয় না। হেডমাস্টার সাহেবের কঠিন নিয়ম, রোল কল করতে হবে। 32 বছর মনসুর সাহেব নিয়ম পালন করেছেন, রোল কল করে সময় নষ্ট করেছেন। আজই নিয়মের ব্যতিক্রম করলেন, রোল কল না করে সরাসরি বোর্ডে চলে গেলেন। চোখ দিয়ে পানি পড়াটা এই সময় বেড়ে গেল। বোর্ডে যা লেখেন পড়তে পারেন না, চোখের পানির জন্যে সব ঝাপসা দেখা যায়। তিনি একসময় বিব্রত গলায় বললেন, থাক, আজ আর পড়াবো না, চোখের সমস্যা। ছাত্ররা কেউ কোনো শব্দ করল না। আগে যেমন বোর্ডের দিকে তাকিয়েছিল, এখনও তেমনই তাকিয়ে রইল। মনসুর সাহেব বললেন, চোখ দিয়ে পানি পড়ছে, বোর্ডের লেখা পড়তে পারছি না। এই কথার পরেও ছাত্ররা বোর্ডের লেখা থেকে চোখ সরাল না, যেন তারা পাথরের মূর্তি। মনসুর সাহেবের মন কিছুটা খারাপ হল। ছেলেরা তাকে এত ভয় পায় কেন? তিনি তার 32 বছরের শিক্ষকতা জীবনে কোনো ছাত্রকে ধমক পর্যন্ত দেননি। তাহলে এরকম হচ্ছে কেন? পাশের ক্লাসে বীরেনবাবু জিওগ্রাফি পড়াচ্ছেন, জলবায়ু। পড়ার ফাঁকে ফাঁকে কিসব বলছেন। ছাত্ররা হো হো করে হাসছে। হাসি শুরু হয় আর থামতে চায় না। বীরেনবাবু রাগী গলায় ধমকান, থামবি না ধরে আছাড় দেব, কানে চাবি দিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেব, বুঝলি? ছাত্ররা আরও হাসে। মনসুর সাহেবের মনে হলো ক্লাস এরকমই হওয়া উচিত। ছাত্ররা আনন্দে থাকবে, যা শেখার শিখবে আনন্দে। এমন যদি হতো বীরেনবাবু বাজে টিচার, ভালো পড়াতে পারেন না, তাহলে একটা কথা ছিল। ব্যাপার মোটেই সেরকম নয়। শিক্ষক হিসেবে বীরেনবাবুর কোনো তুলনা নেই। মনসুর সাহেব চক হাতে ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে মনে করার চেষ্টা করছেন তার এই দীর্ঘ শিক্ষকতা জীবনে কখনো কি তার কোনো কথায়, কোনো রসিকতায় ছাত্ররা প্রাণ খুলে হেসেছে। তিনি মনে করতে পারলেন না। ছাত্রদের মুগ্ধ করার কোনো বিদ্যা তার জানা নেই। তিনি গল্প করতে পারেন না, গল্প শুনতেও তার ভালো লাগে না, কোনো কিছুই তার বোধহয় ভালো লাগে না। তিনি আগ্রহ বোধ করেন না। এই যে এতগুলি ছাত্র তার সামনে বসে আছে, তিনি এদের কারোর নাম জানেন না। রাস্তায় এদের কারোর সঙ্গে দেখা হলে তিনি চিনতে পারবেন না, অথচ তার স্মৃতিশক্তি দুর্বল নয়। আজ ছাত্র কতজন আছে? আজ সবাই কি উপস্থিত? তিনি গোনার চেষ্টা করছেন। চোখে অস্পষ্ট দেখছেন বলে গুনতে অসুবিধা হচ্ছে। তোমরা আজ কতজন উপস্থিত? ফর্সা একটা ছেলে উঠে দাঁড়িয়ে ভীত গলায় বলল, স্যার, 41 জন। তিনি একটু চমকালেন। 41 জন উপস্থিত? 41 একটা মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার। 41 জন উপস্থিত হলে অনুপস্থিত হল 13 জন। 13 আরেকটি মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার। বাহ, পরস্পর দুটা প্রাইম সংখ্যা পাওয়া গেল। ইন্টারেস্টিং তো। মনসুর সাহেবের চোখ দিয়ে পানি পড়া বেড়েছে, চশমার ফাঁক দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে। তিনি রুমাল দিয়ে চোখ মুছতে মুছতে আবারও বললেন, আমার চোখে একটা সমস্যা হয়েছে, পানি পড়ছে। আজ তোমাদের পড়াবো না বাবারা, আমি দুঃখিত ও লজ্জিত। তিনি নিজের চেয়ারে বসলেন। ক্লাস শেষ হতে এখনো অনেক বাকি। এতক্ষণ কি করবেন? বসে থাকবেন চুপচাপ? এতে ছাত্রদের ক্ষতি হবে, সেটা ঠিক হবে না। উপদেশমূলক কোনো গল্প বলতে পারলে ভালো হতো। উপদেশটা গল্পচ্ছলে শিখলেও ভালো। ঈশপের একটা গল্প বলা যেতে পারে। ঈশপের গল্পগুলি কি যেন?
একটা গল্প আছে না, ধোপাদের নীলের গামলায় একবার এক শিয়াল পড়ে গেল, তার গা হয়ে গেল ঘন নীল। এটা কি ঈশপের গল্প না অন্য কারো গল্প? এই গল্পের উপদেশটা কি? আশ্চর্য, উপদেশটা মনে পড়ছে না। মনসুর সাহেব তার সামনের টেবিলে হাত রেখে তার উপর মাথা রাখলেন। এইভাবেই গল্পটা মনে করতে গিয়ে ঘুমিয়ে পড়লেন। ক্লাস শেষ হওয়ার ঘণ্টা পড়ল, তার ঘুম ভাঙল না। ছাত্ররাও কেউ কোনো শব্দ করল না। পরের পিরিয়ডে হেডমাস্টার সাহেবের ইংরেজি পড়াবার কথা। তিনি মনসুর সাহেবকে ঘুম থেকে ডেকে তুললেন। বিস্মিত হয়ে বললেন, আপনার কি শরীর খারাপ? জি না। দেখে তো মনে হচ্ছে শরীর খারাপ। চোখে কি হয়েছে? বুঝতে পারছি না, পানি পড়ছে। এই শরীর নিয়ে ক্লাসে এসেছেন কেন? যান যান, বাড়ি যান, বাড়ি গিয়ে রেস্ট নিন। মনসুর সাহেব উঠে দাঁড়ালেন। হেডমাস্টার সাহেব বললেন, বাসায় কি নিজে নিজে যেতে পারবেন, না কেউ গিয়ে দিয়ে আসবে? যেতে পারবো, নিজেই যেতে পারবো। বজলুর ফার্মেসিতে আগে যাবেন। বজলু আছে, ওকে চোখটা দেখিয়ে ওষুধ নিয়ে তারপর যাবেন। জি আচ্ছা। আপনার বয়স হয়েছে, শরীর দুর্বল। এই বয়সে শরীরের দিকে খুব যত্ন নিতে হয়। মনসুর সাহেব খুবই লজ্জিত বোধ করছেন। ঘুমিয়ে পড়েছেন সেই কারণে লজ্জা। তার চেয়েও বড় লজ্জা, তার কারণে হেডমাস্টার সাহেব কথা বলে সময় নষ্ট করছেন। ছাত্রদের না পড়িয়ে অকারণে উদ্বেগ দেখাচ্ছেন অন্যের স্বাস্থ্য নিয়ে। অন্যায়, ঘোরতর অন্যায়। তিনি চেয়ার থেকে নামলেন। নামতে গিয়ে মনে হলো পায়েও তেমন জোর পাচ্ছেন না, পড়ে যাচ্ছিলেন। হেডমাস্টার সাহেব হাত ধরে ফেলে আবারও বললেন, আমি আপনার উপর খুবই রাগ করেছি মনসুর সাহেব, এক্সট্রিমলি অ্যানয়েড। আগে শরীর, তারপর অন্য কথা। শরীর গেল তো সবই গেল। সংস্কৃতিতে এ বিষয়ে একটা শ্লোক আছে। শ্লোকটা হচ্ছে শরীরং, যাই হোক, মনে পড়ছে না। মনসুর সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। অকারণে একটা মানুষ এত কথা বলে কেন? একই কথা বারবার বলার অর্থ কি? তিনি ক্লাস থেকে বেরোবার সময়ও দরজায় ধাক্কা খেলেন। ছাত্ররা অবাক হয়ে তাকে দেখছে। হেডমাস্টার সাহেব গ্রামার পড়াবেন। চক হাতে ব্ল্যাকবোর্ডের কাছে গিয়ে তাকে থমকে দাঁড়াতে হলো। ব্ল্যাকবোর্ডে বিচিত্র সব জিনিস লেখা, সাংকেতিক চিহ্নের মতো চিহ্ন, বোর্ডের এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত ঠাসা। হেডমাস্টার সাহেব বিস্মিত গলায় বললেন, এইসব কি? কে লিখেছে এসব? হু হ্যাজ রিটেন দিস? ক্লাস ক্যাপ্টেন উঠে দাঁড়ালো। জবাব দিচ্ছ না কেন? কে এইসব হিজিবিজি লিখেছে? হু ইজ দ্য কালপ্রেট? মনসুর স্যার। মনসুর সাহেব লিখেছেন? জি। কি এইসব? জানি না স্যার। জানো না মানে? তোমরা জিজ্ঞেস করনি? জি না। তোমাদের জানার আগ্রহ ছিল না? ভয় লাগে স্যার। ওনার কি পড়াবার কথা ছিল? অ্যালজেব্রা। হেডমাস্টার সাহেব ডাস্টার হাতে দাঁড়িয়ে রইলেন। বোর্ডের লেখাগুলি মুছে ফেলা উচিত কিনা তিনি বুঝতে পারছেন না। কাউকে কি ডেকে এনে দেখাবেন? মানুষটার হয়েছে কি? মাথা খারাপ হয়ে গেছে? এ তো বড় চিন্তার বিষয় হল। মানুষটাকে একা একা বিদায় করা ঠিক হয়নি। একজন কাউকে সঙ্গে দেওয়া উচিত ছিল। মনসুর সাহেব ক্লাস থেকে বের হয়ে কমন রুমে খানিকক্ষণ বসলেন। ছুটির দরখাস্ত লিখে রেখে যাওয়া দরকার। হেডমাস্টার সাহেব ছুটি দিয়েছেন বলেই তিনি সঙ্গে সঙ্গে বাড়ি রওনা হবেন, এটা ঠিক না। কমন রুমে ফজলুর রহমান বসে আছেন, খবরের কাগজ পড়ছেন। ক্লাসের ঘণ্টা পড়ে গেছে, তারপরেও উনি বসে আছেন কেন? এই মানুষটা সবসময় ক্লাসে যেতে দেরি করেন। অনুচিত একটা কাজ। তার থেকে ছাত্ররা ফাঁকি শিখবে। এই বয়সটা হলো তাদের শেখার বয়স। এই বয়সে তারা যা দেখে তাই শেখে। ফজলুর রহমান সাহেব। জি। ক্লাস নেই? আছে। যাবেন না? খবরের কাগজটায় একটু চোখ বুলিয়ে যায়। বাংলা ফার্স্ট পেপার, এটা পড়ানো না পড়ানো একই। বাংলার কথা শুনে মনসুর সাহেব আগ্রহ নিয়ে বললেন, ভালো কথা। আপনি কি ঈশপের ওই গল্পটা জানেন? কোন গল্প? ওই যে একটা শেয়াল ধোপার নীলের গামলায় পড়ে গেল, তার গা হয়ে গেল নীল। শেয়াল না, একটা গাধা পড়েছিল। ওই গল্পের মোরালটা কি? ফজলুর রহমান সাহেব খবরের কাগজ মুড়ে রাখতে রাখতে বললেন, ঈশপের গল্পের মোরাল সবই ফালতু মোরাল। এইসব নিয়ে মাথা ঘামানোর কোনো কারণ নেই। এই যুগের মোরাল হলো ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি হ্যাপি। মনসুর সাহেব ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন।
ছুটির দরখাস্ত লিখতে তার কষ্ট হচ্ছে, চোখ দিয়ে খুব পানি পড়ছে। মনসুর সাহেব থাকেন আজিজ খাঁ ব্যাপারীর গুদামঘরের উপরে। কেরোগেটের টিনের দেয়ালে ঘেরা গুদামঘর, তার উপরে দুটা ঘর। একটায় থাকেন মনসুর সাহেব, অন্য ঘরটা খালি। আজিজ খাঁ বলেছেন, স্যার, ইচ্ছা করলে এই ঘরটাও আপনি ব্যবহার করতে পারেন। একটায় ঘুমাবেন, অন্যটায় লেখাপড়ার কাজ করবেন। মনসুর সাহেব রাজি হননি। তার জন্য একটা কামরায় যথেষ্ট, দুটা কামরা মানে বাহুল্য। তিনি সারা জীবন বাহুল্য বর্জন করতে চেয়েছেন। নিজের ঘরটা তিনি তার প্রয়োজন মতো সাজিয়ে নিয়েছেন। বড় একটা খাট আছে। ছোট খাটে তিনি শুতে পারেন না। ঘুমোবার সময় হাত পা ছড়িয়ে ঘুমোতে ভালো লাগে। খাটের সঙ্গেই টেবিল, টেবিলটাও বড়। ঘরে কোনো চেয়ার নেই। খাটে বসেই যেহেতু টেবিলে লেখালেখি করা যায়, কাজেই চেয়ার তার কাছে বাহুল্য বলে মনে হয়েছে। একটা আলনা আছে। আলনা তার কাছে প্রয়োজনীয়, কাপড় চোপড় সামনে থাকে, যখন যেটা দরকার হাত বাড়িয়ে নিতে পারেন। তার ঘরে শৌখিন জিনিসপত্রের মধ্যে একটা সিলিং ফ্যান আছে, নতুন সিলিং ফ্যান। এই পাখা খবরের কাগজ দিয়ে মোড়া। আজিজ খাঁ ব্যাপারী সিলিং ফ্যান লাগিয়ে দিয়েছেন। ইলেকট্রিসিটি নেই বলে সিলিং ফ্যান কখনো চলে না। নেত্রকোনা শহরে ইলেকট্রিসিটি আছে। আজিজ ব্যাপারীর গুদাম শহরের বাইরে বলে ইলেকট্রিসিটির লাইন এখনো দেয়নি, তবে পোল বসাচ্ছে। খুব শিগগিরই ইলেকট্রিসিটি চলে আসার কথা। মনসুর সাহেবের জায়গাটা খুব পছন্দ, নিরিবিলির কারণেই পছন্দ। গুদামে যখন মাল তোলা হয় কিংবা মাল খালাস করা হয়, তখন কিছু হইচই থাকে। বাকি সময়টা শুনশান নীরবতা। গুদামের দুজন দারোয়ান, এর একজন কোনো কথাই বলে না। অন্যজনের কথা বলার প্রচণ্ড নেশা। কথা বলার লোক পায় না বলে সেও কথা বলতে পারে না। এই দারোয়ানের নাম হরমুজ মিয়া। সে মনসুর সাহেবের খাওয়া দাওয়া দেখে। এই কাজের জন্যে মাসে তাকে 50 টাকা করে দেয়া হয়। মনসুর সাহেবের খাওয়া দাওয়ার ব্যবস্থা অত্যন্ত সরল। তিনি বলে দিয়েছেন, এক পদের বেশি দ্বিতীয় পদ যেন কখনো রান্না করা না হয়। দ্বিতীয় পদ মানেই বাহুল্য। হরমুজ মিয়ার উপর কঠিন নির্দেশ থাকা সত্ত্বেও সে প্রায় এটা ওটা রেঁধে ফেলে। সিমের ভর্তা, পাকা টমেটোর ভর্তা, কুমড়ো ফুলের বড়া। মনসুর সাহেব বিরক্ত হন, কিন্তু হরমুজকে কিছু বলতে পারেন না, কারণ তিনি জানেন মানুষ মাত্রই বাহুল্যপ্রিয়। একটা বাড়ি মানুষের জন্য যথেষ্ট, তারপরেও টাকা থাকলেই সে 2-3টা বাড়ি বানাবে। আজিজ ব্যাপারীর নেত্রকোনা শহরেই 3টা বাড়ি। এখন আবার ঢাকার সোবানবাগ এলাকায় বাড়ি বানাচ্ছে। বাড়ি বানানোর খবর দেওয়ার জন্য সে মনসুর সাহেবের কাছে এসেছিল। মনসুর সাহেব বলেছেন, এতগুলি বাড়ি তোমার দরকার কি? একটা মাকড়সাকে দেখো, সে একটাই বাড়ি বানায়, সুতার তৈরি একটাই ঘর। কোনো মাকড়সা দেখবে না যে 4-5টা ঘর বানিয়ে রেখেছে। আজিজ খাঁ বিনয়ের সঙ্গে বলেছে, যথার্থ বলেছেন স্যার, যথার্থ কথা। তবে ব্যাপার হলো কি, বাড়িগুলি ভাড়া দিলে আয় হয়, ফিক্সড ইনকাম। মাসের শেষে হাতে চলে আসে, চিন্তা ভাবনা করা লাগে না। এত ইনকাম দিয়েই বা তোমার প্রয়োজন কি? খরচ বরচ আছে, টাকার দরকার কখনো শেষ হয় না। তারপর ধরেন, টাকার কারণে দান খয়রাত করতে পারি, এতে সোয়াব হয়। স্যার, শুনলে সুখী হবেন, নিজের খরচে আমি একটা হাফেজিয়া মাদ্রাসা করে দিয়েছি। ভবিষ্যতে একটা মসজিদ বানানোর ইচ্ছা আছে। মাকড়সার তো আর মাদ্রাসা দিতে হয় না, মসজিদও বানাতে হয় না। আজিজ ব্যাপারীর হাস্যকর যুক্তিতে রাগে গা জ্বলে যাবার কথা। মনসুর সাহেবের তেমন রাগ হয় না। নির্বোধ মানুষের সকল কথা ধরতে নেই, নির্বোধ মানুষের যুক্তিও শুনতে নেই। আজিজকে তিনি নির্বোধ শ্রেণীর একজন হিসেবেই জানেন। নির্বোধদের প্রতি এক ধরনের মমতা মানুষের থাকে, তারও আছে। আজিজ খাঁ ঘোর বৈষয়িক মানুষ। বৈষয়িক মানুষ বিষয় ছাড়া অন্য কিছু ভালোবাসতে পারে না, তাদের সেই ক্ষমতা থাকে না। কিন্তু আজিজ খাঁ সত্যিকার অর্থে মনসুর সাহেবকে ভালোবাসেন। নতুন ফ্যান কিনে এনে লাগিয়ে দেওয়ার পেছনে তার ভালোবাসাই কাজ করেছে, অন্য কিছু না। তার গুদামঘর পর্যন্ত ইলেকট্রিসিটির লাইন আনার জন্যে তিনি সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ারকে 1000 টাকা ঘুষ দিয়েছেন। মনসুর সাহেবকে যেন পোলার চালের ভাত রান্না করে দেওয়া হয়, সেজন্য মাসের শুরুতেই তিনি আধমন চিনি গুঁড়া চাল হরমুজের কাছে পাঠিয়ে দেন। হরমুজকে বলা হয়েছে এই ব্যাপারটা সে যেন গোপন রাখে। হরমুজ সেই পোলার চাল বাজারে বিক্রি করে দেয়, কারণ সে লক্ষ্য করেছে মনসুর সাহেব পোলার চাল এবং সাধারণ চালের পার্থক্য ধরতে পারেন না। কয়েকবার সে পোলার চালের ভাত রেঁধে দিয়েছে, মনসুর সাহেব একটা শব্দও করেননি।
আজিজ ব্যাপারীর এই বাড়িতে মনসুর সাহেব আছেন গত 11 বছর ধরে। প্রতি মাসে ঘরে থাকার ভাড়া বাবদ 30টা টাকা নিজে আজিজ ব্যাপারীকে দিয়ে তার কাছ থেকে রসিদ নিয়ে আসেন। তিনি জানেনও না 11 বছর আগে 30 টাকার যে মূল্য ছিল আজ সে মূল্য নেই। 1 কেজি চিনির দামই 30 টাকা। জগৎ সংসার থেমে নেই, শুধু মনসুর সাহেব থেমে আছেন, তিনি তা জানেন না। চোখের সমস্যা নিয়ে মনসুর সাহেব অসময়ে তার ঘরে ফিরে এলেন। তালা খুলে বিছানায় শুয়ে রইলেন। দুপুরে তার ঘুমানোর অভ্যাস নেই। আজ বিকেল পর্যন্ত ঘুমোলেন। ঘুম ভেঙে মুখ ধুতে গিয়ে লক্ষ্য করলেন চোখ জ্বালা করছে। তার ভুরু কুঞ্চিত হল। চোখ জ্বালা করলে তো সমস্যা, রাত জেগে কাজ করতে হবে। চোখ জ্বালা করলে কাজ করবেন কিভাবে? ডাক্তারের কাছ থেকে ঘুরে আসাই ভালো। তাছাড়া ঘরে কাগজ নেই, কাগজ কিনতে হবে, কলমের কালি কিনতে হবে। বল পয়েন্টে তিনি লিখতে পারেন না। আরও কিছু টুকটাক জিনিস বোধহয় লাগবে। চিনি নেই, লেবু নেই। রাতে ঘুমোতে যাওয়ার আগে 1 গ্লাস লেবুর শরবত খান। এটাও এক অর্থে বাহুল্য, তার অভ্যাস হয়ে গেছে। অভ্যাস খুব খারাপ জিনিস। অভ্যাস মানুষকে বিলাসী করে। স্যার কি নিদ্রা করতেছেন? হরমুজ মিয়া দরজা দিয়ে মাথা ঢুকিয়ে হাসি মুখে তাকিয়ে আছে। কঠিন কঠিন বাক্য ব্যবহার করে সে আনন্দ পায়। কি ব্যাপার হরমুজ? আপনার কাছে একটা আবেদন ছিল। বলো। হরমুজ ঘরে ঢুকল। দীর্ঘ কোনো গল্পের প্রস্তুতি সে নিচ্ছে। 1-2 কথায় সে মনের ভাব প্রকাশ করতে পারে না। স্যার, আমার মধ্যম কন্যা শাদী হয়েছে শান্তিকোনায়। জামাই ঘরামির কাজ করে। চৈত্র মাসে এর আর কোনো কাজকাম থাকে না। মনসুর সাহেব হরমুজের গল্প সংক্ষেপ করার জন্য বললেন, সাহায্য চাও? জি না, সাহায্য না। তাহলে কি? মেয়েটা সন্তান হবে। এর আগে একবার গর্ভ নষ্ট হয়েছে। আমাকে বলেছে মদনপুরের পীর সাহেবের ফুল গাছ থেকে একটা পুষ্প তার জন্য নিয়ে যেতে। ছুটি চাও? জি, 2 দিনের ছুটি। যাও। আপনার খাওয়া দাওয়া? আমার খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করতে হবে না। একজন তো আছেই, বশির আছে না? জি না, বশির ছুটি নিয়ে চলে গেছে। অসুবিধে কিছু নেই। বাইরে টাইরে ভ্রমণের জন্য গেলে গেটে তালা দিয়ে যাবেন। এই যে স্যার, তালা চাবি। আচ্ছা, ঠিক আছে। ভয় পাবেন না তো স্যার? না, ভয় পাবো কেন? ভয় পাবার কিছু আছে? জি না, ভয়ের কিছু নাই। তবে স্যার, সত্য কথা বলতে কি, জিনের সামান্য উপদ্রব আছে। একটা দুষ্ট জিন আছে, গ্রামেই থাকে, মাঝে মধ্যে ফাইজলামি করে। একবার কি হয়েছে স্যার শুনেন। শ্রাবণ মাস, ঝুম বৃষ্টি। তুমি এখন যাও হরমুজ, আমার শরীরটা ভালো না, আমি একটু বিশ্রাম করব। জি আচ্ছা। আরেকটা ছোট্ট আবেদন ছিল স্যার, অপরাধ না নিলে নিবেদন করি। আমি স্যার এই যে ছুটি নিয়ে চলে গেলাম, এটা সাহেবকে বলবেন না। আজিজ কিছু জিজ্ঞেস না করলে অবশ্যই বলবো না, তবে জিজ্ঞেস করলে তো বলতেই হবে। আমি মিথ্যা কথা বলি না। মাঝে মধ্যে 2-1টা মিথ্যা বললে কিছু হয় না স্যার। সত্য যেমন আল্লাহ পাকের সৃষ্টি, মিথ্যাও তেমনই তারই সৃষ্টি। তুমি এখন যাও হরমুজ। হরমুজ চলে গেল। তবে যাবার আগে অত্যন্ত বিনয়ের সঙ্গে মনসুর সাহেবের পা ছুঁয়ে সালাম করল। স্যার, গরিবের জন্য একটু দোয়া রাখবেন। আচ্ছা, রাখবো, দোয়া রাখবো। এখন তুমি যাও। আপনাকে একা ফেলে যেতে খুব পেরেশান লাগছে, কিন্তু তুমি যাও তো। মনসুর সাহেব সন্ধ্যার আগে নেত্রকোনা শহরের দিকে রওনা হলেন। যে কাজগুলি সারতে হবে সেগুলি হচ্ছে: 1. কাগজ কিনতে হবে। 2. চিনি কিনতে হবে। 3. লেবু কিনতে হবে। 4. ডাক্তার বজলুর রহমানকে চোখ দেখাতে হবে। 5. ফাউন্টেন পেনের কালি কিনতে হবে। মোট 5টা কাজ। 5 সংখ্যাটা ইন্টারেস্টিং, মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার। সংখ্যার জগতে চতুর্থ প্রাইম নাম্বার। প্রথমটা হলো 1, তারপর 2, তারপর 3, তারপরই 5, 5-এর পর 7, 7-এর পর 11, 11-র পর 13, 13-র পর 17, 17-র পর 19। 1 থেকে 10-এর ভেতর প্রাইম নাম্বার হলো 5টা। 10 থেকে 20-র ভেতর 4টা। 20 থেকে 30-এর মধ্যে মাত্র 2টা। সংখ্যা বড় হবার সঙ্গে সঙ্গে প্রাইম নাম্বারের সংখ্যা কমে যাচ্ছে। 30 থেকে 40-এর ভেতর। মনসুর সাহেব মাথা থেকে মৌলিক সংখ্যার চিন্তাভাবনা দূরে সরিয়ে রাখার চেষ্টা করছেন, পারছেন না।
সারাক্ষণ মাথায় এইসব ঘুরলে ভালো লাগে না। আকাশে মেঘ জমেছে। চৈত্র মাসে আকাশে মেঘ জমতে শুরু করার অর্থ ভালো না, ঝড় হবে। খোলা মাঠে ঝড়ের ভেতর পড়ার অভিজ্ঞতা ভয়াবহ হবার কথা। মনসুর সাহেবকে তেমন উদ্বিগ্ন দেখা গেল না, অথচ তার মতো আরও যারা শহরের দিকে যাচ্ছে তারা উদ্বিগ্ন, দ্রুত হাঁটছে, বারবার আকাশের দিকে তাকাচ্ছে। সবচেয়ে বড় আশঙ্কা হল শিলাবৃষ্টির। চৈত্রের শেষাশেষি আকাশ ঘন কালো হয়ে উঠলে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকে। খোলা মাঠে শিলাবৃষ্টির হাতে পড়লে ভয়াবহ সমস্যা, আশ্রয় নেবার জায়গা নেই। ইউনিয়ন বোর্ডের এই রাস্তা নতুন হয়েছে, রাস্তার দুপাশে গাছপালা কিছু নেই। বছর 2 আগে বন বিভাগ চারা লাগিয়েছিল, 1 সপ্তাহের মধ্যে ছাগল খেয়ে পরিষ্কার করে ফেলেছে। ছোট বাজারে আজিজ ব্যাপারীর একটা স্টেশনারি দোকান আছে। মনসুর সাহেব সেখান থেকে কাগজ কালি কিনলেন। দাম দিতে হলো না, তারা খাতায় লিখে রাখে, মাসের শুরুতে বিল করে টাকা নেয়। মনসুর সাহেবের ক্ষীণ সন্দেহ এরা হিসেবে কোনো গণ্ডগোল করে, কারণ তিনি প্রচুর কাগজ কেনেন, কিন্তু বিল এত কম হয়। আজিজ ব্যাপারীকে তিনি তার সন্দেহের কথা বলেছিলেন। আজিজ বলেছে, এইসব নিয়ে আপনি ভাববেন না তো স্যার, আমরা পাইকারি হিসেবে বিল করি, এতে খানিকটা কম হয়। আজিজ আজ দোকানে ছিল না। তার এক কর্মচারী বদরুল কাগজ এবং কালি পলিথিন ব্যাগে ভরতে ভরতে বলল, দিনের অবস্থা ভালো না, তাড়াতাড়ি বাড়ি চলে যান স্যার, ঝড় হবে। স্যারের সঙ্গে কি ছাতা আছে? না। একটা ছাতা নিয়ে যান। ছাতা নিব না, আমার ছাতা খুব হারায়। হারালে হারাবে, ছাতাটা নিয়ে যান। আমি বরং একটা রিক্সা ঠিক করে দিই, রিক্সা আপনাকে নিয়ে যাবে। বৃষ্টি শুরু হয়ে গেলে রিক্সাও পাবেন না, কাঁচা রাস্তায় রিক্সা যাবে না। না না, রিক্সা লাগবে না, রিক্সায় আমি চড়ি না। রিক্সার ঝাঁকুনিতে আমার চিন্তার অসুবিধা হয়। দোকানে বিস্মিত হয়ে বলল, কি চিন্তা? মনসুর সাহেব বিব্রত গলায় বললেন, তেমন কিছু না, হাঁটতে হাঁটতে যা মাথায় আসে, যেমন ধরো প্রাইম সংখ্যা। সেইটা কি? মৌলিক সংখ্যা, যে সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 এই দুটি ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ দেয়া যায় না। যেমন ধরো 3 একটা মৌলিক সংখ্যা, আবার 4 মৌলিক সংখ্যা না। 4কে তুমি 2 দিয়ে ভাগ দিতে পারছো। তারপর আসে 5 মৌলিক সংখ্যা, 5-এর পর আসছে 7। বদরুল হতচকিত গলায় বলল, আর বলতে হবে না স্যার, মাথা আউলা হয়ে যাচ্ছে। আপনি হাঁটতে হাঁটতে এইসব চিন্তা করেন? হ্যাঁ। কি হয় এসব চিন্তা করে? কিছু হয় না, মনের আনন্দ। স্যার, এর মধ্যে আনন্দের কি আছে? মনসুর সাহেব আনন্দের কারণ ব্যাখ্যা করতে পারলেন না। ব্যাখ্যা তার নিজেরও জানা নেই। চিন্তা করলে আনন্দ হয়, এটাই শুধু জানেন। মনসুর সাহেব বললেন, কাগজ কতগুলি দিয়েছ? 3 দিস্তা দিয়েছি। স্যার, আরও লাগবে? আরও কিছু দিয়ে দাও, কাগজ এখন বেশি লাগছে। প্রতি সপ্তাহে কাগজ নেন আপনি? স্যার, এত কাগজ দিয়ে করেন কি? হিসাব নিকাশ করি। কিসের হিসাব নিকাশ? মানে একটা অঙ্ক করছি, জটিল অঙ্ক। মানে ঠিক? বদরুল হা করে তাকিয়ে রইল। সেই দোকানে কাজ করছে বেশি দিন না, 3 বছরের মতো হবে। এই 3 বছর ধরেই সেই মানুষটাকে কাগজ দিয়ে যাচ্ছে, কোনো সপ্তাহে 3 দিস্তা, কোনো সপ্তাহে 5। স্যার, অঙ্কটা কি? তেমন কিছু না, শখের একটা ব্যাপার। যাই, কেমন? চা খেয়ে যান স্যার, ঝড় বাদলের দিন চা খেলে ভালো লাগবে। ঝড় বাদলা কোথায়? এখনো নাই, তবে স্যার শুরু হবে। চা খেতে ইচ্ছা করছে না। একটু খান স্যার, আপনি কিছু না খেয়ে শুধু মুখে চলে গেলে সাহেব রাগ করবেন। চা আনতে ফ্লাস্ক নিয়ে লোক গেছে, এসে পড়বে। মনসুর সাহেব বসলেন। বদরুল বলল, আপনার অঙ্কটার বিষয়ে কিছু বলেন স্যার, শুনি। শখের একটা অঙ্ক করছেন, শুনি কেমন লাগে। অঙ্ক আর মানুষ অঙ্ক, এই দুইয়ের নাম শুনলেই এখনো কলিজা কাঁপে। তাও ভালো, এখনকার ছাত্রদের মানুষ অঙ্ক করতে হয় না। মনের দামে বামে ইলেক মাত্র দিলে, ওরে বাপরে, কি জিনিস ছিল। স্যার, আপনার অঙ্কটা কি? ওইটা হলো তোমার ফিবোনাক্কি রাশিমালা নিয়ে একটা কাজ। বদরুল হতভম্ব হয়ে বলল, কি রাশিমালা বললেন? ফিবোনাক্কি, 13শ শতাব্দীর এক বিখ্যাত গণিতবিদ লিওনার্দো ফিবোনাক্কি এই রাশিমালা বের করেছিলেন। মরবার সময় তিনি বলে গিয়েছিলেন, প্রকৃতির মূল সমস্যা এই রাশিমালাতে আছে। স্যার, বলেন কি?
মৃত্যুর সময় তিনি খুব আফসোস নিয়ে মারা গিয়েছিলেন। আফসোস কি জন্যে? রহস্যময় এক রাশিমালা বের করলেন, কিন্তু সেই রাশিমালা নিয়ে কাজ করে যেতে পারলেন না। এই নিয়ে আফসোস। মৃত্যুর সময় চিৎকার করে বলেছিলেন, হে ঈশ্বর, আমাকে আর মাত্র 3 বছর আয়ু দাও, মাত্র 3। আহা বেচারা, আর 3 বছর বাঁচলে ফাটাফাটি হয়ে যেত, তাই না স্যার? মনসুর সাহেব এই কথার কোনো উত্তর দিলেন না। চা এসে গেছে। তিনি চায়ের পেয়ালায় চুমুক দিচ্ছেন। ঠান্ডা চিনির শরবত। না খেলে বদরুল মন খারাপ করবে বলেই খাওয়া। ফিক্কি রাশিমালা ব্যাপারটা কি স্যার? ফিক্কি না, ফিবোনাকি। আমাদের সাধারণ রাশিমালা তো তুমি জানোই। জানি না স্যার, অঙ্কে আমি মারাত্মক কাঁচা। ম্যাট্রিকে 41 পেয়েছিলাম। অঙ্কের স্যার আমি এত নাম্বার পেয়েছি শুনে কি যে অবাক হয়েছিলেন। আমি স্যার কিছুই জানি না। মনসুর সাহেব সহজ গলায় বললেন, অবশ্যই জানো। 1, 2, 3, 4, 5, 6 এই হলো সাধারণ রাশিমালা। এইটা জানি। এরকম আরও রাশিমালা আছে, যেমন শুধু মৌলিক সংখ্যার রাশিমালা 1, 3, 5, 7, 9, 11। ফিবোনাকি রাশিমালা হলো 1, 2, 3, 5, 8, 13, 21, 34, 55, 79। একেবারে বেড়াছেরা অবস্থা। না, বেড়াছেরা না। এই রাশিমালার বৈশিষ্ট্য হচ্ছে রাশিমালার প্রতিটি সংখ্যা হলো আগের দুটি সংখ্যার যোগফল। যেমন ধরো, এই রাশিমালার চতুর্থ সংখ্যা হলো 5। 5 হলো দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার যোগফল। বড়ই রহস্যময় রাশিমালা। আমি তো স্যার কোনোই রহস্য দেখতে পাচ্ছি না। তুমি তো অঙ্ক নিয়ে চর্চা করো না, তাই রাশিমালার রহস্য ধরতে পারছো না। এই রাশিমালার 11 নম্বর সংখ্যাটা হলো 89। রাশিমালা প্রথম সংখ্যা 1কে যদি তুমি 89 দিয়ে ভাগ দাও, তাহলে আবার এই রাশিমালা দিয়ে আসে, যেমন 1/89। দশমিক ইকুয়াল টু 0.011235813221। বদরুল চোখ বড় বড় করে তাকালো। কিছু না বুঝেই চোখ বড় করল। পাগল ধরনের লোক আগ্রহ নিয়ে একটা কথা বলছে, সেই সব কথা বিস্মিত হয়ে না শুনলে ভালো দেখায় না, এই কারণে বিস্মিত হওয়া। মনসুর সাহেব উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, প্রকৃতিতে ফিবোনাকি সিরিজের খুব প্রয়োগ দেখা যায়। সূর্যমুখী ফুলের পাপড়ির বিন্যাস এই রাশিমালা অনুসারে হয়। শামুকের যে স্পাইরাল, তাও এই রাশিমালা অনুসারে হয়। সমুদ্রে এক ধরনের লাল কাঁকড়া থাকে। সেই কাঁকড়া যেসব নকশা বালিতে তৈরি করে, তার মধ্যে থাকে ফিবোনাকি রাশিমালা। বলেন কি? শীতের সময় সাগর পাড়ি দিয়ে অতিথি পাখিরা যে আসে, ওরা ঝাঁক বেঁধে উড়ে। ঝাঁকে পাখির সংখ্যা ফিবোনাকি রাশিমালায় যেসব সংখ্যা আছে, তার বাইরে কখনো হয় না। যেমন ধরো, একটা ঝাঁকে 21টা পাখি থাকতে পারে, কিন্তু কখনো 22টা বা 23টা পাখি থাকবে না, কারণ 22 বা 23 ফিবোনাকি রাশিমালায় নেই, 21 আছে। আজ উঠি বদরুল। জি আচ্ছা স্যার, আপনার কাছ থেকে জ্ঞানের কথা শুনে মনটা বড় ভালো হয়েছে। তুমি তো মনে হয় কিছুই বুঝতে পারোনি। স্যার, বুঝেছি। আপনি জলের মতো বুঝিয়ে দিয়েছেন। আপনার মতো একজন শিক্ষক পেলে ম্যাট্রিক অঙ্কে লেটার থাকতো। স্যার, ছাতাটা নিয়ে যান, বৃষ্টি নামলো বলে। আচ্ছা স্যার, বৃষ্টির ফোঁটাও কি ফিবোনাকি রাশিমালার মতো পড়ে? মনসুর সাহেব জবাব দিলেন না। তার ক্ষীণ সন্দেহ হলো ছেলেটা তার সাথে রসিকতা করার চেষ্টা করছে। রাস্তায় নামতেই বৃষ্টি পড়তে শুরু করল। বৃষ্টি মাথায় নিয়ে তিনি ডাক্তার বজলুর রহমানের ফার্মেসিতে উঠলেন। ফার্মেসি অন্ধকার, কাট আউট জ্বলে গেছে। মোমবাতি জ্বালিয়ে বজলুর রহমান সাহেব জমিয়ে গল্প করছেন। কয়েকজন আগ্রহী শ্রোতা তাকে ঘিরে আছে। টেবিলে মরিচ দিয়ে মাখা মুড়ি। মরিচ এমন ঢেসে দেওয়া হয়েছে যে ঘরে পা দিতেই মরিচের গন্ধ নাকে এলো। মনসুর সাহেবকে দেখে বজলুর রহমান বললেন, স্যার আসুন, মুড়ি খান। হেড স্যার বলেছেন আপনার চোখের সমস্যার কথা। বাতি নেই, চোখ দেখতে পারবো না। কম্পাউন্ডার ইলেকট্রিশিয়ান আনতে গেছে। বাতি আসুক, তারপর চোখ দেখব। আড্ডার একজন বলল, গল্পটা শেষ করুন। ভূতের গল্প হচ্ছিল। গল্পে বাধা পড়ায় সবাই খানিকটা বিরক্ত। মনসুর সাহেব এক কোনায় চেয়ারে গুটিসুটি হয়ে বসলেন। বজলুর রহমান ভূতের গল্প আবার শুরু করলেন। ছেলে মানুষই সব ভূতের গল্প শুনতে ইচ্ছা করে না। মনসুর সাহেব বাধ্য হয়ে শুনছেন। ঘটনাটা বরিশালে। বরিশাল ঠিক না,
পিরোজপুর সাব ডিভিশনের গুয়ারেখা গ্রামে। আমার নিজের দেখা। অন্যের কাছে শোনা গল্প হলে আপনাদের বলতাম না। তখন ঢাকা মেডিকেলে সেকেন্ড ইয়ারে পড়ি। আমার ছোট মামা বিয়ে করেছেন গুয়ারেখা গ্রামে। আমাকে একবার পাঠালেন মামিকে পৌঁছে দিয়ে আসতে। আমি ভেবেছি যাব, মামিকে পৌঁছে দিয়ে পরদিন চলে আসব। মেডিকেল কলেজ খোলা, ইচ্ছা করলেও থাকার উপায় নেই। পৌঁছার পর এমন বিপদে পড়লাম, শুরু হলো লঞ্চ স্ট্রাইক। ওইসব অঞ্চলের কায়দা কানুন অন্যরকম, একটা কিছু শুরু হলে আর শেষ হয় না। 10 দিন ধরে চলল স্ট্রাইক। আমি তিক্ত বিরক্ত, যাব কিভাবে? যোগাযোগের একটাই ব্যবস্থা, লঞ্চ বা স্টিমার। ইচ্ছা করছে সাঁতরে রওনা দিয়ে দিই। এই সময়ের ঘটনা, গুয়ারেখা গ্রামের জঙ্গলে একটা ডেড বডি পাওয়া গেল। কেউ মেরে ফেলে রেখে গেছে, টাটকা ডেড বডি। নাক দিয়ে মুখ দিয়ে তখনও রক্ত পড়ছে। এক গরুর রাখাল জঙ্গলে গিয়েছিল গরুর খোঁজে, সেই ডেড বডি প্রথম দেখল। গ্রামের সমস্ত লোক ভেঙে পড়ল। অপরিচিত মানুষের ডেড বডি, আগে কেউ কখনো দেখেনি। মধ্যবয়স্ক একজন মানুষ, পরনে নীল লুঙ্গি, গায়ে ফতুয়ার মতো একটা জিনিস। মাদ্রাসার কম বয়সী তালিবুল এলেমদের যেমন অল্প কয়েক গোছা দাড়ি থাকে, সেরকম দাড়ি। পুলিশে খবর দেবে সেই উপায় নেই। স্বরূপকাঠি থানা 17 মাইল দূরে। গ্রামের লোকজন পরামর্শ করে জানাজা পড়ে গোর কবর দিয়ে ফেলল। সকালবেলা কবর দিয়েছে, সন্ধ্যাবেলা পুলিশ এসে উপস্থিত। ওদের নিজেদের স্পিড বোট আছে। ফটফট করে স্বরূপকাঠি থানার সেকেন্ড অফিসার 4 জন কনস্টেবল নিয়ে হাজির। এসেই বিরাট হম্বিতম্বি। কেন পুলিশে খবর না দিয়ে ডেড বডি কবর দেয়া হলো? এর মধ্যে রহস্য আছে। তিনি কাউকে ছাড়বেন না, প্রয়োজনে গ্রাম শুদ্ধ বেঁধে নিয়ে যাবেন। পয়সা খাওয়ার মতলব আর কি? গ্রাম অঞ্চলে খুন খারাপি হওয়া মানে পুলিশের জন্য ঈদ উৎসব। আসামি ফরিয়াদি দুই তরফ থেকেই স্রোতের মতো টাকা আসতে থাকে। গ্রামের মুরব্বীরা চাঁদা তুলে 1000 খানিক টাকা সেকেন্ড অফিসার সাহেবকে দিয়ে আপাতত ঠান্ডা করল। ডাবটাপ কেটে আনলো। সেকেন্ড অফিসার সাহেব বললেন, গোর খোদাই করে ডেড বডি তোলো, আমি দেখব। সবাই বলল, সন্ধ্যাবেলায় কাজটা করা ঠিক হবে না। ভদ্রলোক হুঙ্কার দিয়ে বললেন, পুলিশের কাছে আবার সকাল সন্ধ্যা কি? কবর খোঁড়া শুরু হলো। গ্রামের সব লোক ভেঙে পড়ল। আমিও কৌতূহলী হয়ে গেলাম। 2টা হ্যাচাকপাতি জ্বালানো হয়েছে। অনেকেই এসেছে হারিকেন হাতে। কবর খুঁড়ে সবাই হতভম্ব, কারণ ডেড বডির গায়ে কাফনের কাপড়টা নেই। ডেড বডি তার কাফনের কাপড় নিজেই খেয়ে ফেলেছে। সবটা খেতে পারেনি, খানিকটা কাপড় মুখ থেকে বের হয়ে আছে। আড্ডায় অস্ফুট গুঞ্জন উঠল। দুজন একসঙ্গে বলল, তারপর তারপর? বজলুর রহমান সিগারেট ধরাতে ধরাতে বললেন, পরের ব্যাপার আরো ভয়ঙ্কর। দাঁড়ান বলছি, চাটা খেয়ে নেই। কথা বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি। গল্পতরু চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের বৈজ্ঞানিক কল্পকাহিনী শূন্য। পড়ছিলাম এর প্রথম পর্ব। এই বৈজ্ঞানিক কল্পকাহিনীটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।